তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। শাসক ও শোষক শ্রেণীর জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের স্বার্থ রক্ষায় কাজ করেন সংবাদকর্মীরা। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, আমরা জানাতে চাই যা আপনারা জানতে চান। গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজমুল আশরাফ। আজ আমরা আলোচনা শুরু করব তথ্য সম্প্রচার উপদেষ্টার একটি ফেসবুক স্ট্যাটাসকে নিয়ে। তিনি স্ট্যাটাসে লিখেছেন, গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি একটি ছদ্ম যুদ্ধ চালাচ্ছে। এই শিরোনামে তিনি যে স্ট্যাটাসটি দিয়েছেন সেখানে তিনি লিখেছেন, দেশে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সেই যুদ্ধ অন্য জায়গা থেকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। একটা কন্ট্রোল রুম থেকে সেই যুদ্ধের প্রতি সপ্তাহ দিনের কর্মসূচি চালু করা হয় এবং মনিটর করা হয়। আমাদের সেই যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়তে হবে। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত ৩রা ফেব্রুয়ারি দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলেন। আমাদের আজকের আলোচনার বিষয়, দেশের পরিস্থিতি কি যুদ্ধের মতো? গ্লোবাল টেলিভিশনের পাশাপাশি এই অনুষ্ঠানটি আপনারা একযোগে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও। আমাদের এই বিষয় নিয়ে আলোচনার জন্য আজকের অতিথি শিক্ষক এবং বিএনপি নেতা জনাব মোশাররফ আহমেদ ঠাকুর। এছাড়াও আমাদের সাথে আছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সচিব হুমায়রা নূর। আপনাদের দুজনকেই আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। হুমায়রা নূর, দেশে কি আসলেই যুদ্ধ পরিস্থিতি চলছে? জনাব মাহফুজ আলম যেটা বলেছেন যে গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি একটি ছদ্ম যুদ্ধ চালাচ্ছে, সে যুদ্ধ অন্য জায়গা থেকে চাপিয়ে দেওয়া হয়েছে, এটা আগেও বললাম। আপনি কি একটু ব্যাখ্যা করবেন, বা জনাব মাহফুজ আলমের এই বক্তব্যের সাথে আপনি যদি একমত হন তাহলে পরিস্থিতিটা আপনার দৃষ্টিতে কেমন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচককে। প্রথমে আমি একটু সংশোধন করে দিতে চাই, আমার নাম অ্যাডভোকেট হুমায়রা নূর, আমি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব। আপনি বলছিলেন যে জনাব মাহফুজ আলমের একটি ফেসবুক স্ট্যাটাসের বিষয়ে আপনি আলাপ আলোচনা করছিলেন, যেটা নিয়ে আমাদের মতামত চাচ্ছেন। সেই বিষয়ে আমি আসলে বলতে চাই যে আমরা আসলে খুবই সন্দিগ্ধ। উনি তো সরকারের জায়গা থেকে উনি ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস দিয়েছেন, এটা হয়তো ওনার ব্যক্তিগত অভিমত। ওনার রাষ্ট্রীয় অবস্থান থেকে ওনার অভিমত কি সেটা আসলে জানতে পারলে আরও ভালো হতো। বাট একজন সাধারণ নাগরিক হিসেবে যদি আপনি আমাকে প্রশ্ন করেন, তাহলে আমিও অন্তত বলতে পারি যে আমি অত্যন্ত অ্যাংশাস ফিল করছি এই জন্য যে আমি কিছু বিষয়ে দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিবেশী দেশের যে ভূমিকা সেটা খুবই প্রশ্নবিদ্ধ। আজকে আমি দেখলাম টাইমস অফ ইন্ডিয়া একটি, আপনি যেহেতু ফেসবুক স্ট্যাটাস দিয়েই এই আলোচনাটা শুরু করেছেন, তো আমি আসলে টাইমস অফ ইন্ডিয়ার যে এই পার্টিকুলার যেই কোটেশনটা সেটা নিয়ে এই কথা বলা শুরু করতে চাই আমাদের এই বিষয়ে, যেখানে লেখা আছে, শেখ হাসিনা কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশি প্রাইম মিনিস্টার, আওয়ামী লীগ লিডার্স থ্যাঙ্কস ইন্ডিয়া, সেইজ বাংলাদেশি ইয়ুথ মেড মিস্টেক। ডু ইউ থিঙ্ক আমরা কি ভারতের এসব মিডিয়ার রিপোর্ট বিশ্বাস করি, বা আমরা 5ই আগস্টের পর থেকে তাদের অপপ্রচার এবং মিথ্যাচারের ছড়াছড়ি দেখছি? তারই তো ধারাবাহিকতা। আপনি তো এটা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে যদি আপনি সুরক্ষা দিতে চান, আপনাকে সমস্ত অপরাজনীতি এবং আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র সেটার বিরুদ্ধে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে। এবং আমি বিশ্বাস করি যে মাহফুজ সাহেব সেই বিষয়েই আমাদেরকে সতর্ক করেছেন। এবং কিছুদিন আগে আমি দেখতে পেলাম যে প্রধান উপদেষ্টাও আমাদের যেই আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংগঠন আছে আইনশৃঙ্খলা বাহিনীর, তাদেরকেও উনি একইভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। কারণ আমরা যেই মেসেজগুলো পাচ্ছি, আমাদের প্রতি যেই হুমকি ধমকিগুলো ছুড়ে দেওয়া হচ্ছে, এগুলো কোনোভাবে সহজ বা ভাবে দেখার কোনো সুযোগ নেই। ধন্যবাদ আপনাকে। মোশাররফ আহমেদ ঠাকুর, বর্তমান পরিস্থিতিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা যুদ্ধ পরিস্থিতির মতো কিনা? ধন্যবাদ নাজমুল আশরাফ, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক। দেখুন, একজন মানুষ যখন শপথের অধীনে থাকেন, মাহফুজ আলম তো শপথ নিয়েছেন, তিনি অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো কিছুই করবেন না। তো শপথের অধীনে ব্যক্তি
রীতিমতো অনেকটা লিগ্যাল পার্সনের মতো, তার স্ট্যাটাসটা লিগ্যাল পার্সনের মতো, প্রতিষ্ঠানের মতো। আমি লিগ্যাল পার্সন বললাম এই জন্য উনি উকিল সাহেব আছেন এখানে, তো এটা পার্সনের মতো না, প্রাইভেট পার্সনের মতো না। হি ইজ নট প্রাইভেট পার্সন, সে একেবারেই লিগ্যাল পার্সন। মন্ত্রী লিগ্যাল পার্সন, মন্ত্রীর বিরুদ্ধে মামলা হয়, প্রাইভেট পার্সনের বিরুদ্ধে মামলা হয়। তো সেই ক্ষেত্রে আপনি যে মাহফুজ আলম এর আগেও এইরকম স্ট্যাটাস একেবারেই পরিণামহীন স্ট্যাটাস দিয়েছেন। তিনি হিমালয় থেকে বঙ্গোপসাগরের পাদদেশ পর্যন্ত একটি রাষ্ট্র চান, এইরকম রাষ্ট্রের একটি কল্পনা করে একটি রাষ্ট্রের মানচিত্র তিনি দিয়েছিলেন। এবং ওই সময়ে আমরা যারা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে কথা বলেছে, আমরা ভীষণভাবে তাকে ডিফেন্ড করতে গিয়ে আমরা মারাত্মকভাবে অপদস্থ হয়েছে। যদিও তারপরেও আমরা তাকে ডিফেন্ড করেছি, কারণ অন্য দেশের মিডিয়াতে তো সেই স্ট্যাটাসটি পরে তিনি সরিয়ে ফেলেছিলেন। এখন আসুন, আপনি কত সাহস, আপনি দিলেন কেন, সরিয়ে ফেললেন কেন, দিবেন কেন, সরিয়ে ফেলবেন কেন? আমরা বলেছি যে হ্যাঁ, তিনি এইরকম একটা স্বপ্ন তো দেখতেই পারেন, একটা নিপীড়িত জনগণের রাষ্ট্র, এরকম যদি হয় হিমালয় থেকে বঙ্গোপসাগরের পাদদেশ পর্যন্ত, আপনাদের সমস্যা কি? তো তারা বলেছে যে ইয়েস, এটা যদি তার স্বপ্ন হয়ে থাকে তাহলে এটি সরালো কেন? এটার উত্তর আর ছিল না। আমরা সবাই, আপনিও নিশ্চয়ই বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে যখন গণমাধ্যমে যখন কথা বলেছেন, মাহফুজ আলমকে বাংলাদেশি হিসাবে আপনাকে ডিফেন্ড করতে হচ্ছে এবং মারাত্মক শুধু বাংলাদেশ না, তিনি বাংলাদেশের সরকারকে প্রতিনিধিত্ব করেন। এই বিষয়ে একটু বলতে চাই, সেটা হচ্ছে আপনি একজন রাজনীতিবিদ, আমি একজন আইনজ্ঞ। আমরা তো আসলে যে যার জায়গায় আপনি রাজনীতিটা ভালো এক্সপ্লেইন করতে পারেন, আমি আইনের বিষয়টা এক্সপ্লেনেশন চাইলে আমি হয়তো বলতে পারবো। আমরা কিন্তু কেউ ফেসবুক বিশারদ না। তা আমাদেরকে যে কোনো গণমাধ্যম যখন প্রশ্ন করবে, একজন উপদেষ্টারও একটা ব্যক্তিগত জীবন আছে। হ্যাঁ, আপনি তাকে সরাসরি প্রশ্নটা করতে পারেন, কিন্তু তার মাথায় ব্যক্তিগতভাবে কি চিন্তাটা আসছে সেটা একজন আইনজ্ঞ বা একজন রাজনীতিবিদ হিসেবে আমরা ফেসবুক বিশারদ হয়ে যদি আলোচনা চালিয়ে যাই, এটা আসলে কারোর জন্যই সুন্দর না। শুধু তাই না, আমি একটু আরেকটু বলি, আমি তো আপনি মাঝখানে আমার এখানে স্ট্যাটাসটা কিন্তু শেষ হয়নি। ওনার উচিত ছিল, আমি মনে করি, যেহেতু উনি প্রথম লাইনটা পড়েছেন, ওনার উচিত ছিল শুরু করা পুরো স্ট্যাটাসটা পড়া, কারণ এখানে অনেক বড় একটা মেসেজ আছে। যেহেতু একটা স্ট্যাটাস নিয়ে উনি আলাপ করছেন, ওনার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ এটাই করা উচিত ছিল যে উনি পুরো স্ট্যাটাসটা পড়া উচিত ছিল, যেখানে অনেকগুলো বিষয় তুলে ধরেছেন উনি। এবং পুরো স্ট্যাটাসটা পড়েছেন নিশ্চয়ই? নো, আমি তো ফেসবুক বিশারদ না, আমি বারবার বলছি আপনাকে, যে শিরোনামে উনি স্ট্যাটাসটা দিয়েছেন ওটারই ব্যাখ্যা করেছেন। আপনি শিরোনামটা পড়েছেন? জানাচ্ছি, আমি শিরোনাম পড়ে আমি কাউকে জাজ করার একদমই প্রতিপক্ষ, এবং আপনার উচিত ছিল পুরো স্ট্যাটাসটা পড়ে প্রোগ্রামটা শুরু করা। এক, দ্বিতীয় হচ্ছে এখানে আমি এখানে যখন স্ক্রল ডাউন করছি, না আমি তো অবশ্যই প্রশ্ন করতে পারি যে উনি কেন পুরো স্ট্যাটাসটা পড়লো না। বয়সের অভিজ্ঞতায় তো উনি আমার চেয়ে ভালো জানা উচিত। 40-45 বছরের সাংবাদিক একটা লোক, তাকে আপনি সাংবাদিক শিখিয়ে দিবেন? দেখুন, আপনি এইভাবে করে বললে তো হবে না স্যার। আপনার জায়গা থেকে তো আপনিও দায়িত্বশীল আচরণ করছেন, কারণ আপনি দেখেন যেই স্ট্যাটাসটা উনি এখন যখন স্ক্রল ডাউন করছে বড় স্ক্রিনে, তখন আমি পড়ে দেখলাম যে একই ধরনের কিছু কথা গতকাল জনাব তারেক রহমানও বলেছেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। সেটি আপনি যোগ করতে পারতেন। আপনি না, যোগ করার জন্য তো আপনি পুরোটা জিনিসটা পড়েননি। এই জিনিসটাই তো আমি দুঃখজনক বলে মনে করছি। আগে আপনাকে পুরো স্ট্যাটাস সম্পর্কে জানানো হয়েছে, আপনি নিশ্চয়ই সেটা পড়ে এসেছেন। আমিও সেটা পড়েছি। এই ইনফরমেশনটা আপনার ভুল। আপনি বলেছেন জনাব মাহফুজ রহমান একটি কথা বলেছেন, মাহফুজ আলম একটি কথা বলেছেন, সেই বিষয়ে আমরা আলোচনা করব। কিন্তু মাহফুজ আলমের কোনো বক্তব্য আমি কোনো নিউজ মিডিয়ায় পাইনি। এখন আমি তো কারো ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসের ক্যাপশন নিয়ে আপনি যদি আলোচনা শুরু করেন, এই বিষয়ে আমি আসলে কথা বলতে রাজি না। আপনি যদি অন্য কোনো জরুরি বিষয় থাকে সেই বিষয়ে আলাপ করলে আমি কথা বলতে রাজি আছি। আমি বলি, জি বলেন। নাজমুল ভাই, প্রথম কথা হচ্ছে যে আপনি পুরো স্ট্যাটাসটা পড়ে দয়া করে শুরু করেন প্লিজ। যে এইটা যদি তার স্ত্রীর কমিউনিকেশন হয়, প্রিভিলেজ কমিউনিকেশন হয়, লিগ্যাল ল্যাঙ্গুয়েজ আছে প্রিভিলেজ কমিউনিকেশন, এটা তার স্ত্রীর সাথে যদি যোগাযোগ হয়, ডাকাতের স্ত্রীর সাথে যদি ডাকাত যোগাযোগ করেন, আমি ইন্টারগেশন করতে পারি না, আমি এটা কোর্ট করতে পারি না। উকিল সাহেব যদি তার সহকারীর সাথে যোগাযোগ করেন, এটা করতে পারি না। এটা প্রিভিলেজ কমিউনিকেশন না, এটা
এটা হচ্ছে মাহফুজ আলমের ব্যক্তিগত জীবন নিয়ে উনি তার স্ত্রীর ভালোবাসা, স্ত্রীকে কিভাবে ভালোবাসতে হবে এটা কি এই public রকম স্ট্যাটাস statement না, না? এটা কি public পাবলিক স্ট্যাটাস, এটা পাবলিক স্ট্যাটাস। বাংলাদেশকে নিয়ে তিনি বলেছেন বাংলাদেশে নাকি যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশের যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে না, বাংলাদেশের যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। আপনি আপনার মত দিয়েছেন, আপনি উনি ওনার মত দেন। পুরো স্ট্যাটাসটা তারপর আলোচনাটা শুরু করি। না না, এইটা পুরো স্ট্যাটাসটা পড়েন, তারপর আলোচনাটা শুরু করি প্লিজ। আপনি ওনার কথা শুনেন। আমি আপনাকে বলছি মাহফুজ আলমের স্ট্যাটাস শুধু এক লাইনেই, হাজার লাইনে মহাকাব্য হয় না, এক লাইনের মহাকাব্য হয়। তো এইখানে জীবনানন্দ দাশ যদি শুধু বর্ণলতা সেনের বাইরে আর কোনো কবিতা নিজের জীবনে না লিখতেন তাহলে বাংলা সাহিত্যের অনেক বড় কবি হতেন। তো এই জন্য আমি আপনাকে বলছি যে মাহফুজ আলম যেটা বলেছেন যে বাংলাদেশে একটি যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, বাংলাদেশে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, এই জন্য বলতে চান যে নির্বাচনটি পিছিয়ে দিতে চান। বাংলাদেশে ডক্টর ইউনূস যুদ্ধ পরিস্থিতির মতো তার বাহিনীকে প্রস্তুত থাকতে বলেন, তিনি নির্বাচনটি পিছিয়ে দিতে চান, এই জন্য বলতে চান। নাহিদ ইসলাম বলেন যে এই বছর নির্বাচন সম্ভব না, দেশের যে পরিস্থিতি, এইটা একটি শকের মধ্য দিয়ে তারা এগোচ্ছেন। স্যার আপনি আপডেটেড না, নাহিদ ইসলাম গতকাল বলেছে। ক্লিয়ার হচ্ছে, একটু শুনি আমি ক্লিয়ার হচ্ছে যে আমি আপনি বলি এরা আস্থা বাংলাদেশে একটা ভেজাল লাগাইতে চায়, বাংলাদেশকে একটা ভেজাল লাগিয়ে আগামী জুন মাসে গিয়ে বলতে চায় যে ভাই দেশে এই পরিস্থিতি আমাদের পারলে, ওরা এখন যে অবস্থাটা ইন্ডিয়াকে ইনভাইট করে নিয়ে আসতে চায় ইনসার্জেন্সির জন্য। তো এইখানে ইন্ডিয়াকে আমরা প্রতিহত করতে চাই যাতে আমাদের না, ইন্ডিয়াকে আমরা আক্রমণ করতে চাই, রাষ্ট্রীয় বিষয়ে ইন্ডিয়া আমাদের রাষ্ট্রীয় বিষয়ে ইন্টারফেয়ার করবে না, এটাই আমাদের প্রশ্ন। আপনি বলবেন, উনি শেষ করুন, আপনি আপনি মিস আউট করছেন একজনের পুরো কনটেক্সটটাকে বের করে দিয়ে আপনি একটা লাইন দিয়ে আপনি পুরো কনটেক্সটটাকে বের করে বলবেন। এটা ঠিক না, এটা ঠিক না, এটা অপসাংবাদিকতা। আপনার মত আপনি বলবেন, এটা একদমই অপসাংবাদিকতা। আমি একদমই অপোজ করলাম বিষয়টা। আমি সম্পূর্ণ স্ট্যাটাসটা পড়েন, আমি সেটা আপনাকে পুরো স্ট্যাটাসটা দেওয়া হবে, একটু অপেক্ষা করেন। যে আমি বলছি আপনার সময় আপনি যা খুশি তাই বলবেন। আমি বলছি যে একটি ছকের মধ্য দিয়ে ডক্টর ইউনূস, আমাদের নাহিদ ইসলাম, আমাদের মাহফুজ এরা এগুচ্ছেন। আপনি মনে করে দেখুন তো যে নাহিদ ইসলাম যখন পদত্যাগ করলেন, নাহিদ ইসলামের ডান পাশে বসে আমাদের যে প্রেস সচিব, তিনি বললেন আগামী দিনের নেক্সট প্রাইম মিনিস্টার। তো নাহিদ ইসলামকে জুনায়েদ সাকিকে পাশে বসাই উনি বলবেন নেক্সট প্রাইম মিনিস্টার। বলুক দেখি কালকে কি নূর আছে না আমাদের গণসংহতি, নূরকে হ্যাঁ গণ অধিকার পরিষদের। তো নাহিদ ইসলাম যখনই রিজাইন করার সাথে সাথে তিনি আর শপথবদ্ধ ব্যক্তি নন, তিনি প্রাইভেট পার্সনকে তিনি তার বাম পাশে বসিয়ে প্রেস সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব এটা কোনো অবস্থাতেই বলতে পারেন না যে নেক্সট প্রাইম মিনিস্টার, পরবর্তী প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম। আমরা পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম, হুমায়রা নূর পুরো স্ট্যাটাসটা বলছেন, আমরা বিরতির পরে পুরো স্ট্যাটাস আপনাকে পড়ে শোনাবো। কিন্তু এত বড় একটা স্ট্যাটাসের তো একটা সামারি থাকে, ওর একটা কি পয়েন্টস থাকে, ইম্পর্টেন্ট আলোচনাটা আসলে অন্যদিকে ধাবিত হচ্ছে এবং এটা ইন্টেনশনাল কিনা আমি বুঝতে পারছি না। আপনি মনে হয় অনেক বেশি জাজমেন্টাল কথা বলছেন। আমরা যদি একটা শব্দ দিয়ে হয় তাহলে এটা আলোচনাটা জাজমেন্টালি শুরু হয়েছে। একটা শব্দ কেন, আমি কয়েক লাইন পরে আপনাকে বলেছি এবং তিনি নিজে যে শিরোনামটা দিয়েছেন সেটা আপনাকে বলেছি। তো একটা লেখার বা একটা রিপোর্টের বা একটা প্রবন্ধের শিরোনাম মানে কি ওইটার এসেন্স বা ওইটার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটাও আমি আপনাকে বলেছি। আপনি পুরোটা চাচ্ছেন, বিরতির পরে আমি পুরোটা আপনাকে পড়ে শোনাবো। কিন্তু আমি বলছি যে উনি একজন উপদেষ্টা হিসেবে ওনার কাছে মনে হয়েছে পরিস্থিতিটা এরকম। আপনি জাতির কাছে পুরো স্ট্যাটাসটা পড়ে শোনান। আমি বললাম তো আপনাকে বিরতির পরে আপনাকে পড়ে শোনাবো। আমার হাতে এই মুহূর্তে নাই, আমাকে যখন দেওয়া হবে প্রোডাকশন টিম থেকে সেটা আপনি পড়ে শোনাবো। কিন্তু আমি বলছি যে একটা স্ট্যাটাস পুরোটা পড়ার পরে আপনি বলবেন ভালো কথা, কিন্তু যেটুকু আমি বলেছি আপনি তাহলে কনটেক্সটটা বলেন, সামারিটা। আপনি তো ওটা জানেন, ওটা নিয়ে আলোচনা হচ্ছে। আপনি কনটেক্সটটা নিয়ে কথা বলছিলেন, সামারি কনটেক্সটটা আপনি বলেন তাহলে আমরা জানি, তারপর আলোচনাটা শুরু করি। উনি তো যা লেখার ওখানে লিখেছেন, উনি কি এই লেখার বাইরে কি উনি কিছু বলেছেন? উনার স্ট্যাটাসটার কনটেক্সটটা নিয়ে সামারিটা তো আপনি বলবেন, তারপর আমরা আলোচনাটা শুরু করব। সেই সামারিটি তো আপনাকে বলেছিলাম। সামারিটা বলেন, পুরো সামারিটা বলেন, তাহলে আমি বুঝি যে আপনি পক্ষপাত দুষ্ট কিনা।
আপনি অনেক বেশি আক্রমণাত্মক হয়ে যাচ্ছেন। না না, আমি আসলে বুঝতে পারছি না যে আলোচনাটা আমি বলছি যে একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা একটি শব্দ নিয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন, উনার ভাবনাটা কি হতে পারে উনি সেটা উপদেষ্টা নিয়েও কিন্তু হিসেবে আমি আমার মতামত ব্যক্ত করেছি। না না, আপনি এটাও বলতে পারেন যে উনি তো উপদেষ্টা, উনি উনার মত দিয়েছেন, আমি ওনার সাথে একমত না, বা আমি ওনার মত নিয়ে আমি কোনো যেটা কথা বলবো না। একজন সাধারণ মানুষ আমি বলছি হিসেবে যে আপনি ভাবছি, জাতীয় নাগরিক পার্টির একজন গুরুত্বপূর্ণ নেত্রী হিসেবে, সদস্য হিসেবে, এই গণ অভ্যুত্থানের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তি হিসেবে আমি আপনার কাছে এটা ব্যাপারে একটা মতামত বা প্রতিক্রিয়া চাইতেই পারি, তাই না? আমি আমার মতামতটা প্রথমেই জানিয়েছি, কিন্তু আমি যখন বুঝতে পারলাম যে এই স্ক্রিনে যখন আমি পুরো স্ট্যাটাসটা যখন স্ক্রল ডাউন হচ্ছিল, তখন আমি বুঝতে পারলাম যে পুরো স্ট্যাটাসের কনটেক্সটটা ডিফারেন্ট হতে পারে। এই জন্য আমি আপনাকে অনুরোধ করেছি যে পুরো স্ট্যাটাসটা আমি সেটা আপনাকে শোনাবো। আমি বলছি কি যে পুরো স্ট্যাটাসটা থেকে তো এই কথাগুলো আলাদা না, বা উনি একটা শিরোনাম দিয়ে স্ট্যাটাস দিয়েছেন এবং তার শুরুতে আচ্ছা, আমরা আসলে আলোচনাটা আগাই। আপনি যখন এত কথা বলছেন, কিন্তু আপনি কিন্তু এতক্ষণে অলরেডি স্ট্যাটাসটা পড়ে ফেলতে পারতেন। আমি স্ট্যাটাসটা আমার হাতে নাই বলছি যে আমি বিরতির পরে হাতে পেয়ে আপনাকে পড়ে শোনাবো, ঠিক আছে? আশ্চর্য হচ্ছি যে স্ট্যাটাস আপনার হাতে নাই, আপনি সেই স্ট্যাটাস নিয়ে আলোচনা শুরু করলেন। সেই স্ট্যাটাস আপনাকে দেখানো হয়েছে, সেই স্ট্যাটাসের সারমর্ম আপনাকে বলা হয়েছে। আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি না না, অসুবিধা নাই, আর কোনো গুরুত্বপূর্ণ আলোচনা থাকলে আমরা সেটা নিয়ে আলাপ করতে পারি। ওকে, মুশাররফ ভাই, আপনি শেষ করেছিলেন ওই বিষয়টা না? আমি বুঝলাম যে পরিস্থিতির মূল্যায়ন তিনি করেছেন। পরিস্থিতি মূল্যায়ন হুমায়রা নূরও করতে পারেন, আপনিও করতে পারেন, তার সাথে একমত হতে পারেন, দ্বিমত হতে পারেন। আমি সেই জায়গা থেকে শুরু করেছিলাম যে পরিস্থিতি যা চলছে, এটা ঘটনা কি প্রতিনিয়ত আমরা জানছি। আমি আপনাকে বলি যে প্রথম কথা হচ্ছে যে এই সরকারের 7 মাসে যে কার্যক্রম, এই 7 মাসে কার্যক্রমের মধ্যে একমাত্র আর্থিক ক্ষেত্রে রক্তক্ষরণ বন্ধ করা ছাড়া আর কোনো কাজে তারা সফল হন নাই, এক নম্বর। তো সেইটা আমি আপনাকে বলি যে আজকে নাহিদ ইসলাম আজকে রাজনৈতিক দল করেছেন, এসে নাহিদ ইসলাম এসে বলছেন যে দেশের অবস্থা ভালো না। তিনি 7 মাস ছিলেন, তিনি বেসিক্যালি বস্তুতপক্ষে হি ওয়াজ ডিপাক টু ডেপুটি চিফ অ্যাডভাইজার, মানে চিফ অ্যাডভাইজারের পরে যত জাতীয় সমস্যা হচ্ছে সব সমস্যা উনি মোকাবেলা করেছেন। আনসার বিদ্রোহ, এইটা ওইটা সব দেখবেন যে নাহিদ ইসলামকে মোকাবেলা করেছেন, যদিও এটা তার মন্ত্রণালয় না। তো এই কারণে বলছি আজকে তিনি করলেন কি, তার কার্যক্রমের যদি একটা সহজ মূল্যায়ন করেন, একটা খোলা চোখে মূল্যায়ন করেন, আপনি দেখবেন তিনি 7 মাসের মধ্যে সকল সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড গড়ে হরিবল বন্ধ বাতিল করে দিলেন। এরশাদ বাতিল করেছে, আপনি তো এরশাদের সময় তখন একেবারে তরুণ, নিরাপত্তা খাতিরে বোধহয় একটা নির্দিষ্ট সময়ের জন্য করা হয়েছিল। আপনার সময় বলবেন, মাঝখানে কথা বলবেন না, এটা আদালত না। তো সেইখানে আমি আপনাকে বলছি যে তিনি সব বন্ধ করে বাতিল করে দিলেন। এরশাদের সময় কিন্তু এটা করা হয়নি। আপনি আরও শেখ হাসিনা যে এই যে শেখ হাসিনার যে 180টা রাষ্ট্রের মধ্যে 162তে নেমে আসলো যে প্রেস ফ্রিডমের ইন্ডেক্সে, এই 7 মাসে আরও 6 ধাপ অবনতি হচ্ছে, আপনি জানেন কিনা, প্রেস ইন্ডেক্সে, প্রেস ফ্রিডম ইন্ডেক্সে। তো এই জন্য নাহিদ ইসলামের যে ফলাফলটা কি, নাহিদ ইসলাম যে প্রেস যে আমাদের সম্প্রচার তথ্য সম্প্রচার মন্ত্রণালয় চালিয়ে আসলেন, আর আমার প্রেস ফ্রিডমে আমি 6 ধাপ অবনমন হলো আমার। তো সেই কারণে আমি আপনি বলছি যে আজকে এই সরকার সমস্ত কিছুকে একটা যুদ্ধ অবস্থা আছে, এটার মধ্যে দিয়ে মোকাবেলা করতে চাই, এ পার হয়ে যেতে চাই। যুদ্ধ বলছেন মানে কার সাথে কার যুদ্ধ? ছায়ার সাথে যুদ্ধ। কেউ আমি আপনাকে বলছি যে আমি কেন বলবো ইন্ডিয়াকে আমি প্রতিরোধ করব? ইন্ডিয়া আমাকে আক্রমণ করছে, আমি প্রতিরোধ করব। ইন্ডিয়া আমার দেশের শত্রুকে আশ্রয় দিয়েছে, ইন্ডিয়া আমাকে আক্রমণ করছে, আমি প্রতিরোধ করব। আজকে আপনি যদি 2 দিনের রিপোর্টও দেখেন, ইন্ডিয়া বাংলাদেশে কয়জন মানুষকে আশ্রয় দিয়েছে, যে যারা এই জুলাই ম্যাসাকারের সহযোগী, তাদের কয়জনকে ইন্ডিয়া আশ্রয় দিয়েছে এবং ওখান থেকে বসে ষড়যন্ত্র পরিচালনা করছে, এটা আসলে খোলা চোখে দেখার বিষয়। সরকার তো সমালোচনার ঊর্ধ্বে নয়, আমাদেরকে ভুল বোঝার কোনো সুযোগ নেই। আমি জাতীয় নাগরিক পার্টিকে রিপ্রেজেন্ট করছি, আমিও তো সরকারকে প্রশ্ন করছি। আমার দলের নেতা নাহিদ ইসলাম গতকালও বলেছেন যে আপনারা সংস্কার এবং বিচার বিষয়ে একটা রোড ম্যাপ দেন,
নির্বাচন প্রশ্নে আমরাই সহযোগিতা করব, আমরাও তো চাই নির্বাচন হোক। কেন আপনারা এই প্রশ্নটাকে একটা ঘুরিয়ে নতুন মোড়কে নিয়ে আসছেন? গতকাল তো আমি দেখলাম যে আপনাদের দলের নেতারাও একই কথা বলছে যে এখানে পার্শ্ববর্তী দেশের কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখার বিষয় আছে, এবং বাংলাদেশের যে অরাজকতা বিরাজ করছে এটা নিয়ে কথা বলেন। এইটা যে কোনো কুরাজনীতি এবং কেউ ষড়যন্ত্র করছে, শেখ হাসিনাকে যে পালিয়ে গেল 45 মিনিটের মধ্যে, সে কি তার দোসরদেরকে নিয়ে গিয়েছে সাথে? তারা কি করছে? তারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা কাজ করছে না? আপনারা যে কতক্ষণ পর পর ওহি নাজিল হয় ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো এগুলো শোনা যায়, এগুলো শোনেন না? সাবধান থাকতে হবে না? আপনি কি সাবধান না থাকাটাকে সচেতনতা এবং বুদ্ধিমানের কাজ বলে মনে করেন? আমি তো মনে করি না। আমি তো মনে করি একজন সচেতন নাগরিক হিসেবে সাবধান থাকাটাই জরুরি। হ্যাঁ, এটা সত্যি যে একজন রাষ্ট্রের একজন কর্তা ব্যক্তি হিসেবে সচেতনভাবে ব্যক্তিগত প্রোফাইলে বা ফেসবুকে যেখানেই হোক ব্যক্তিগতভাবে উনি যদি কোনো স্টেটমেন্ট দেন সেটা সচেতনভাবে দেওয়া উচিত। সেই বিষয়ে আমিও একমত, আমি দ্বিমত পোষণ করছি না। কিন্তু রাষ্ট্রের প্রশ্নে বিএনপি থেকে উনি এসছেন, মোশাররফ সাহেব, উনি যেটা বলছেন, উনাদের দল থেকে যেটা বলছে, আমরাও কিন্তু একই কথা বলছি। দেশের স্বার্থের প্রশ্নে কোনো অনৈক্যের কোনো সুযোগ নেই। দেশের স্বার্থ রক্ষার প্রশ্নে সবাইকে এক হয়ে কাজ করতেই হবে। এই বিষয়ে সেই ঐক্য কি এখন আছে? সেই ঐক্যটা নষ্ট করার যারা চেষ্টা করছে তাদেরকে প্রতিহত করার দায়িত্বটা কিন্তু আমাদের সবার। শুধু আমি একটা দল থেকে এসেছি, আমার একার না, উনারও দায়িত্ব আছে, এবং উনাদের প্রতিহত কিন্তু আমি দেখলাম গতকালও একই নির্দেশনা এসছে। মানে ঐক্যটা কারা নষ্ট করছে? এটা আপনারা খতিয়ে দেখেন, উনারাও তো একইভাবে ভ্যাগলি বলছে যে একটা অপশক্তির চেষ্টায় এই ঐক্যটা নষ্ট হচ্ছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা নষ্ট হচ্ছে। এই অপশক্তিকে কেন প্রতিহত করার জন্য সব জায়গা থেকে আওয়াজ উঠছে না? কেন এখনো আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য সর্বসমস্বরে এক শব্দে সবাই বলছে না যে যারা এই স্বৈরাচারী সরকার এবং যারা এভাবে মানুষকে হত্যা করলো তাদেরকে নিষিদ্ধ করা হোক, তাদের বিচার নিশ্চিত করা হোক? এই প্রশ্নটাই তো সবার আগে সমস্বরে উচ্চারিত হওয়া উচিত। আমরা শুধু বারবার বলছি নির্বাচনের কথা তো আমরাও বলছি, কিন্তু আমরা চাই বিচার এবং সংস্কারের একটি সুনির্দিষ্ট দৃশ্য, তো একটা রোডম্যাপ দেওয়া হোক। এই জিনিসটা কেন, এই সহজ কথাটা কেন ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে, এই জিনিসটা আমার বোধগম্য নয়। না, অপশক্তির কথা যা বলছেন, সেই অপশক্তিকে সরকার মোকাবেলা করতে পারছে না কেন? সরকার মোকাবেলা করতে পারছে না কেন, এইটা তো সরকারের এই 7 মাসের একটা অরাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসা সরকারের কাছে আপনি এক্সপেক্ট করলে হবে না। আমি যদি পেছনে ফিরে তাকাই, ওই স্বৈরশাসকের 15 বছরের শাসনে প্রত্যেকটা রাজনৈতিক দল যেই সব নিষ্পেষণের শিকার হয়েছে, আমি বারবার বলছি এই কথাটা, উনি নিজেও জানেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো উনি নিজেও নিজের বাড়িতে শান্তিতে ঘুমান নাই। আমি একটা রাজনৈতিক পরিবারে কম বেশি আত্মীয় স্বজন যতটুকু আছে, আমার পরিবারও কোনোদিন শান্তিতে ঘুমায় নাই। এই নিষ্পেষণগুলো যখন ওনারা সহ্য করেছেন, ওনারাও তো সহ্য করেছেন, আমিও সহ্য করেছি। 15 বছরে তো এটা পরিবর্তন সম্ভব হয় নাই। 7 মাসে আমরা অরাজনৈতিক কয়টা ব্যক্তির কাছে এক্সপেক্ট করি যে তারা সবকিছু চেঞ্জ করে দিবে? আমরা তো তাদেরকেও প্রশ্ন করছি, আমরা তাদের কাছেও আশা রাখি যে আমাদের যে আশা আকাঙ্ক্ষা তারা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবে। দেখি তারা করতে পারে কিনা। না করতে পারলে তো ভবিষ্যতে সংস্কারের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে এবং জনগণের প্রতিনিধিত্ব করার লোকজন আসবেন, তারাই জনগণকে একটি সুন্দরভাবে দেশ গঠন করার সুযোগ করে দিবেন। আমরা তো সেটার জন্য যে প্রয়োজনীয় সংস্কার সেটা করে এগিয়ে যাওয়ার জন্য বারবার করে অনুরোধ করছি। এইটা তো কেন জনমানুষের কাতারে সবাই বুঝতে পারছে, শুধু রাজনৈতিক জায়গায় এসে আমরা অন্যভাবে কথা বলছি, অন্যভাবে উপস্থাপন করছি, এটা আমি বুঝতে পারছি না। ধন্যবাদ। একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা ফিরে আসছি, এই আলোচনা চালিয়ে যাব। আশা করছি ফিরে এসে আপনাদের সাথে পাবো। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আমরা তথ্য সম্প্রচার উপদেষ্টা জনাব মাহফুজ আলমের একটি স্ট্যাটাস নিয়ে আলোচনা শুরু করেছিলাম। ম্যাডাম হুমায়রা নূর এই পুরো স্ট্যাটাসটা পড়তে বলেছিলেন, এটা আমি হাতে পেয়েছি, একটু পড়ে শোনাচ্ছি। তার আগে আমি সারমর্মটা বলেছিলাম। স্ট্যাটাসের শিরোনাম হচ্ছে গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি একটি ছদ্মযুদ্ধ চালাচ্ছে। গতকাল মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একটি পর্যালোচনা সভায় নারী ও শিশুর বিরুদ্ধে নিপীড়ন ও সহিংসতার নিরোধ ব্যবস্থা গ্রহণ, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিয়ে আলোচনা হয়েছিল। আমরা সংবাদ সম্মেলনে বলেছিলাম সরকার কঠোর অবস্থানে যাবে,
গতকাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন জায়গায় অপরাধীদের গ্রেপ্তার চলমান এবং বিচারের কাজ দ্রুত সুষ্ঠু করার লক্ষ্যে সরকার তৎপর। ছাত্র যুবকদের জন্য লক্ষাধিক চাকরির ব্যবস্থা ও তরুণদের জন্য জাতীয় কর্মসূচি গ্রহণের বিষয় ও গতকালের আলোচনায় উপস্থাপিত হয়েছে। শীঘ্রই এই বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে। সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে এবং সে লক্ষ্যে সমন্বিত তৎপরতা ইতোমধ্যে শুরু হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার, প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করা, জুলাই শহীদ ও আহতদের জন্য ইতিবাচক উদ্যোগ গ্রহণ থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে সরকার সক্রিয় ও সফল। কিন্তু সামরিক বেসামরিক আমলাতন্ত্র, ব্যবসায়ী শ্রেণী ও মিডিয়ার মধ্যকার গণ অভ্যুত্থানের শক্তিগুলোর বিরোধ, স্বার্থান্বেষী ও মতান্ধতা, অন্যদিকে গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তির ঐক্যবদ্ধ হয়ে ক্রমশ উত্থান সরকারকে বেকায়দায় ফেলেছে। সরকার যুদ্ধ লড়ছে গণ অভ্যুত্থানে পরাজিত একটি শক্তিশালী দেশি বিদেশি জোটের বিরুদ্ধে, কিন্তু স্বার্থান্বেষী মহল জনগণের মধ্যকার অভ্যুত্থানের ঐক্যকে নস্যাৎ করতে উঠে পড়ে লেগেছে, সফলও হচ্ছে। সেনাবাহিনী, রাজনৈতিক দল ও অভ্যুত্থানের বিভিন্ন শক্তিকে মুখোমুখি না করাই আমাদের জন্য আখেরে ভালো হবে। আমাদের মনে রাখতে হবে, দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সে যুদ্ধ অন্য জায়গা থেকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। একটা কন্ট্রোল রুম থেকে সে যুদ্ধের প্রতি সপ্তাহ ও দিনের কর্মসূচি চালু করা হয় এবং মনিটর করা হয়। আমাদের সে যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে। রাষ্ট্র সংস্কার, গণহত্যা ও লুটপাটের বিচার, প্রতিষ্ঠানসমূহের পুনরুজ্জীবন ও গণতান্ত্রিক রূপান্তর সহ নানা বিষয় আমাদের লক্ষ্য থেকে হারিয়ে যাচ্ছে। এ সরকারের আমলে এদেশকে গড়ে তোলার সুযোগ ও ক্ষমতা তৈরি হয়েছে বলেই ভিনদেশ থেকে দ্রুততার সাথে সরকার পরিবর্তনের প্রেসক্রিপশন আসছে। কিন্তু নির্বাচন যথাসময়ই হবে এবং জুলাই সনদের ভিত্তিতে এদেশে নির্বাচনের আগেই রাষ্ট্র সংস্কারের দৃশ্যমান অগ্রগতি ঘটবে এবং খুনি, ধর্ষক ও লুটেরাদের বিচার হবে। ধন্যবাদ আপনাকে। একটু আগে আসলে মোশাররফ স্যার বলছিলেন যে নির্বাচন পেছানোর বিষয়ে, আমি স্যারের জ্ঞাতার্থে এবং স্যারের যেই আশঙ্কাটা সেটা রোধ করার জন্যই এই স্ট্যাটাসটি পড়তে বলেছিলাম, যে পুরো কনটেক্সটটা যখন পড়বেন তখন আশঙ্কাটা দূর হবে। এই যে রাজনীতিবিদদের মধ্যে যে আপনারা অনৈক্য তৈরি করার চেষ্টা করেন, আপনার কথা বলছি না পার্টিকুলারলি, ইন জেনারেল অনেক জায়গায় ভুলভাবে কথা উপস্থাপনের জন্য যে আমাদের মধ্যে আলোচনাগুলোর মধ্যে অনৈক্য তৈরি হয়, সেটাই কিন্তু আসলে নির্বাচনের পথে যাওয়ার ক্ষেত্রে আমাদের এই দীর্ঘ পথটা তৈরি করছে। পথটা সহজ, পথটা আমরা করতে পারি যদি আমরা এক জায়গায় সুন্দরভাবে আলোচনা করে ঐক্যমতে আসতে পারি। এইটাই। ধন্যবাদ। মোশাররফ ভাই, আপনি পুরো স্ট্যাটাসটা আমি আপনাকে কথা বলি। আপনার এইখানে জাতীয় ঐক্য 5 তারিখে যে জাতীয় ঐক্য ছিল, 9 তারিখে জাতীয় ঐক্যটা সেটা ছিল না। এই জাতীয় ঐক্য বিনষ্টের প্রথম যে ব্যক্তিটার নাম, তিনি হচ্ছেন ডক্টর ইউনূস। তিনি প্রথম বললেন যে আমার নিয়োগকর্তা ছাত্ররা, সাথে সাথে অন্যান্য শ্রেণী পেশার মানুষ যারা আমরা এবং রাজনৈতিক দল আমরা যারা ছিলাম আমাদের সন্তানদেরকে আমরা পাঠিয়েছে যে কোনো ক্রেডিট ছাড়া ওখানে গিয়ে যুদ্ধ করে আসো শেখ হাসিনার বিরুদ্ধে। আমরা যারা গত 13 সাল থেকে অসংখ্যবার জেলে গিয়েছে, অসংখ্যবার 36 নম্বর মিন্টু রোডে আমরা যারা 12 ফিট বাই 12 ফিট গড়াদে ছাত্রীর জন্য থেকেছে, আমরা ওই দিন ক্রেডিট ছাড়া 5 তারিখে গিয়েছিলাম। আর 9 তারিখে যখন ডক্টর ইউনূস বলছেন যে ছাত্ররা ওনার নিয়োগকর্তা, ওদিনই যে 5 তারিখের জাতীয় ঐক্য যেটা ছিল ওটা শেষ হয়েছে। তারপরে উনি গিয়ে যখন আরও বলছেন, আমেরিকায় গিয়ে বলছেন যে ইট ওয়াজ মেটিকুলাসলি ডিজাইনড এ মুভমেন্ট, তখন আরও ভেঙেছে। আর এরপরে আরও ভেঙেছে কোথায়? তিনি যখন নাহিদের পদত্যাগপত্র গ্রহণ করে হাক করেছেন এবং তার সফলতা কামনা করেছেন। এরপরে তার প্রেস সেক্রেটারি বাম পাশে নাহিদকে বসে বলছেন যখন নেক্সট প্রাইম মিনিস্টার, তখন আমি রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমার যে দাবি যে ডক্টর ইউনূসের এই সরকারটি আর নিরপেক্ষ নাই। আর আজকে যে আমাদের হুমায়রার যে আচরণ জাতীয় নাগরিক পার্টির,
যে মাহফুজ আলমকে ডিফেন্ড করার প্রশ্নে যে যুদ্ধাংদেহী ভাব, এটা শি ইজ নট দ্য গভর্নমেন্ট, শি ইজ নট দ্য মাহফুজ আলম, শি ইজ নট হিয়ার on behalf of Mahfouz Alam. In that case, this is the Nagorik Party. Nahider Party, absolutely party of Dr. Yunus. Dr. Yunusের স্বপ্নের পার্টি হচ্ছে নাহিদের পার্টি। ডক্টর ইউনূসের যে স্বপ্ন ছিল বাংলাদেশ নাগরিক শক্তি বিনাশ, এই বিনাশের বিমূর্ত সে অন্য রূপের নাম হচ্ছে বাংলাদেশ নাগরিক পার্টি। তো আসুন, এই জন্য আমি মনে করি 15th অ্যামেন্ডমেন্ট আমাদের সুপ্রিম কোর্টের অ্যাফিলিয়েট ডিভিশন বাতিল করে দিয়েছে। সুপ্রিম কোর্টের অ্যাফিলিয়েট ডিভিশন বাতিল করে দেওয়ার সাথে সাথে শেখ হাসিনা যে সংবিধানের 1/3কে যে এলোমেলো করেছিলেন, তছনছ করে ফেলছিলেন, 57 অনুচ্ছেদে উনি বলছিলেন প্রধানমন্ত্রীর মৃত্যু ছাড়া আর কোনো ইয়া নাই, কি বলে, অবসর নাই। সেই সব পরিস্থিতি যখন কাটিয়ে উঠেছি আমরা, সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস তার স্বপ্নের লালিত স্বপ্নের যে রাজনৈতিক দল, সেই দল একটি উনি গঠন করতে পারেন এসে, এবং গঠন করে আমাদেরকে উনি মুক্তি দিয়ে উনি পঞ্চদশ সংশোধনী বাতিলের পর যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে দ্বার উন্মোচিত হয়েছে, সেই কেয়ারটেকার গভর্নমেন্ট করে একটি নতুন সরকার, নতুন নির্বাচনের ব্যবস্থা আগামী জুন জুলাই হতে পারে। আপনি তো জুন জুলাই নির্বাচনের কথা বলছেন, আমি তো আমাদের দলের যে কর্তা ব্যক্তিরা আছেন ওনারা তো বলছেন ডিসেম্বরেই নির্বাচন সম্ভব যদি সবাই ঐক্যমতে আসে এবং আলোচনাটা শুরু হোক। তাহলে আরও কিছু আমার মনে হয় তথ্যগত বিষয়ে আরো কিছু ইনফরমেশন হয়তো আপনার জানার গ্যাপ আছে। আপনি আমাকে যেভাবে বললেন যে আমি প্রশ্নবিদ্ধ করাটা বা আমি কাউকে ডিফেন্ড করছি, আমি বারবার করে বলেছি যে সরকার কোনো প্রশ্নের ঊর্ধ্বে নয়, আমরা আমাদের জায়গা থেকেও সরকারকে প্রশ্ন করছি। এখন আমাদের এই বর্তমান সরকারকে বসিয়েছে ছাত্ররা, আমরা সেই ছাত্রদের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে, জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে একটি রাজনৈতিক দল গঠন করেছে এবং আমরা সদ্য জন্মগ্রহণ করা একটি রাজনৈতিক দল। আমাদের সাথে আপনাদের যে প্রতিহিংসামূলক আচরণ, এইটা আসলে খুবই দুঃখজনক। আমি জানি না কেন আপনারা আমাদেরকে প্রতিপক্ষ ভাবছেন। আমি তো মনে করি আমাদেরকে আপনারা গাইড করবেন, আমরা আপনাদের কাছে সহযোগিতা পাবো এবং আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে একটি সুন্দরভাবে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে উঠবে, বাংলাদেশটা সুন্দর হবে, এটাই তো মনে করি। কিন্তু কেন এই যুদ্ধ ভাবে কথা, এইটা আমি ঠিক বুঝতে পারি না। আমি বারবারই আশ্চর্য হয়ে যাচ্ছি যে কিছু ভুল তথ্য যে বলা হচ্ছে, এই তথ্য মানুষ একটা জায়গায় কিভাবে আচরণ করছে সেইটার ব্যাখ্যা তো আমি এখানে থেকে আমি একটা আলাদা দল থেকে বসে যদি তাকে প্রশ্নবিদ্ধ করি, সেটা তো আমি জানি না। আমি ব্যক্তিগতভাবে কারো ব্যক্তিগত আচরণকে প্রশ্নবিদ্ধ করাকে এটা তার স্বাধীনতা বিরোধী মনে করি। বাকিটা আপনারা যা ভালো বুঝেন। আমরা আরেকটা প্রসঙ্গে যাই, সেটি হচ্ছে যে আমরা জানি সারা দেশে ধর্ষণ সহ নারীর বিরুদ্ধে, সহিংসতার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। প্রতিদিনই কোথাও না কোথাও কোনো না কোনো অনুষ্ঠান হচ্ছে, বিক্ষোভ হচ্ছে। আজকে একটি সংগঠন, ধর্ষণ বিরোধী মঞ্চ, তারা আইন উপদেষ্টার সাথে বৈঠক করেছেন এবং 5 দফা দাবি জানিয়েছেন। সেই বৈঠকের পরে আইন উপদেষ্টাও কথা বলেছেন এবং যারা এই দাবি নিয়ে গেছেন ধর্ষণ বিরোধী মঞ্চ, তাদের যে মুখপাত্র তিনিও কথা বলেছেন। আমরা তাদের কথা একটু শুনে আসি। অর্জিত বিজয়ের পরবর্তী দেশে আজকে আমাদের মেয়েদেরকে যেভাবে আক্রমণ করা হচ্ছে বিভিন্ন গোষ্ঠীর থেকে, এবং যেভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়েও তাদের উপর আক্রমণ করা হচ্ছে, আমরা এটার বিরুদ্ধে 0 টলারেন্স নীতি গ্রহণ করেছি। এর আগে আপনারা দেখেছেন আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা কোনোভাবেই কোনো অজুহাতে কোনো রকম মরাল পুলিশিং করার দায়িত্ব কোনো নাগরিককে দেওয়া হয়নি। বাংলাদেশের কোনো আইনে এই অধিকার কাউকে দেওয়া হয় নাই। মরাল পুলিশিং যদি কারো করতে হয় নিজের উপর করেন, নিজেকে জিজ্ঞেস করেন আপনি মিথ্যা কথা বলেন নাকি, আপনি গীবত গান নাকি, আপনি নারীর দিকে খারাপ চোখে তাকান কিনা, আপনি ঘুষ খান নাকি, আপনার দুর্নীতি করেন নাকি, আপনি গেস্ট রুমে বা অন্য কোথাও গণ নির্যাতনে জড়িত ছিলেন কিনা, ইসলামের যে 5টা ফরজ আছে সেটা আপনি পালন করেন কিনা। এই মোরাল পলিসি নিজের সাথে আগে করেন, তারপর অন্যের উপর মাতবরি দেখাতে এসেন। এটা হচ্ছে আমার সাধারণ নাগরিক হিসাবে যারা আমাদের মেয়েদেরকে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায়, বিশেষ সাইবার স্পেসে যারা বিভিন্নভাবে উত্ত্যক্ত করছেন, তারা আগে নিজের প্রতি মোরাল পলিসিং করবেন,
তারপর নিজের মা বাবা, নিজের ভাই বোন, নিজের স্ত্রী পরিবার তার প্রতি করবেন। তারপর আপনি বিবেচনা করবেন ইসলাম আপনাকে অন্য কারো উপর মোরাল পলিসিং করার অধিকার দিয়েছে কিনা। আমরা বলছি একটা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে হবে, যেটি স্পেসিফিক্যালি ধর্ষণ রিলেটেড একটা স্পেশাল ধর্ষণ বিরোধী স্পেশাল ট্রাইব্যুনাল হবে, যেখানে এই ধর্ষণের মামলাগুলোকে তদন্ত করা হবে এবং বিচার করা হবে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে। এবং একই সাথে আমরা এই স্মারকলিপিতে উল্লেখ করেছি পূর্ববর্তী সময়ে যে ক্ষমতাসীন যে ব্যক্তিদের দ্বারা যে ধর্ষণগুলো সংঘটিত হয়েছে, তারা আইনি ফাঁকফোকরের ভিতর দিয়ে তারা সেখান থেকে বের হয়ে গিয়েছে এবং তাদেরকে সরকার বিচারের আওতায় নিয়ে আসে নাই। আমরা মনে করি এই স্পেশাল ট্রাইব্যুনাল একই সাথে সেই পুরনো মামলাগুলোকে পুনরায় তদন্ত চালু করবে এবং তদন্ত প্রক্রিয়া চালু করবে এবং সেগুলো বিচার কার্য করবে। আমরা বিশেষ করে এখানে সোহাগী জাহান তনু এবং মুনিয়ার কেসের কথা বলেছি এবং একই সাথে র্যাব কর্মকর্তা কর্তৃক যে হেফাজতে থাকা যে নারীকে রোজা ভাঙিয়ে ধর্ষণ করার যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটির কথা আমরা উল্লেখ করেছি। আমরা বলেছি ক্ষমতা কাঠামোর সাথে রিলেটেড প্রত্যেকটা মানুষের বিচার রাষ্ট্রপক্ষ থেকে নিশ্চিত করতে হবে। হুমায়ুনুর, আমরা আইন উপদেষ্টা এবং যারা দাবি নিয়ে গেলেন তাদের বক্তব্য শুনলাম। আমি একটু কি বলে এটাকে সেলফ ডিফেন্সের জায়গায় আসি। ধরেন আইন উপদেষ্টা কিন্তু অনেকক্ষণ কথা বলেছেন, আমরা কিন্তু ওনার একেবারে বাছাই অংশটুকু শুনিয়েছি বা রিপোর্টেও আমরা সংবাদে তাই করি। তারপরে ওই যে ধর্ষণ বিরোধী মঞ্চের যিনি মুখপাত্র, তার বক্তব্য আমি পুরোটা শুনেছি, সেটাও প্রায় 7-8 মিনিট, কিন্তু আমরা ওখান থেকে একদম মূল গুরুত্বপূর্ণ অংশটুকু নিয়েছি। তো স্ট্যাটাসের ক্ষেত্রেও অনেক বড় স্ট্যাটাস, আমি তার সামারিটা বলেছি। ঠিক আছে, আপনি যখন চেয়েছেন আমি পুরোটা বলেছি। আমি বলছি এটা সাংবাদিকতার চর্চা, যেটা আমি সেটা আপনাকে বললাম, বোঝার জন্য বলেছি। আর ধর্ষণ এখন আসেন কনস্ট্রাকটিভ আলোচনাগুলো শুরু করি। খুব ভালো হলো আপনি এই প্রশ্নটা তুলেছেন। এই ধর্ষণ বিরোধী মঞ্চের যে 5 দফা আজকে আইন মন্ত্রণালয়ে পেশ করা হয়েছে, এই 5 দফাটা গঠন করতে বা লিখতে যে সহযোগিতাটা, সেটা আমি হুমায়ুনুর একজন আইনজীবী হিসেবে আমি করেছি। এবং রাষ্ট্রের 3টা অঙ্গ থাকে, এটা ওদের সাথে দেখেন, ওরা যে আন্দোলন করছে ওরা তো সবাই আইন জানে না বা কিভাবে দেশটাকে গঠন করতে হবে সেই বিষয়ে সহযোগিতাটা কেন আমি বলছি, আমাদের যারা সিনিয়র আছেন ওনারাও কিন্তু গাইড করতে পারেন। আমি আমার জায়গা থেকে দায়বদ্ধতা থেকে আমি ওদেরকে গাইড করেছি। সেটা কিভাবে করেছি, রাষ্ট্রে যখন আমরা শুধু বলবো সরকারকে যখন চাপ দিব যে এই সব কিছু পরিবর্তন করো, জায়গাটা কিন্তু শুধু সরকারের একার না, রাষ্ট্র 3টা অঙ্গ আছে, আইন বিভাগ, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ। তো আমি ওদেরকে যখন বললাম যে দেখো, যখন আইন শৃঙ্খলা বাহিনী একটা অ্যাকশন নেয় বা কেউ বিচারের কাঠগড়ায় গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করে, আইন শৃঙ্খলা বাহিনী সেখান থেকে একটা অ্যাকশন নেয়, তারপর তো আইনটা থাকতে হবে। সেটা কে করবে? সেটা হচ্ছে আইনসভা থেকে যে আইন প্রণীত আছে, সেই প্রণীত আইনের মাধ্যমে, এক্সিস্টিং আইনগুলোর মাধ্যমে বিচারগুলো হবে। এবং তারপরে হচ্ছে আপনার বিচার ব্যবস্থা। এখানে তিনটা স্তম্ভের মধ্যে যে গ্যাপগুলো আছে সেগুলো আমি ওদের সাথে আলোচনা করেছি এবং করে এই 5 দফা এখানে উল্লেখ করেছি। আপনি যদি চান আমি পড়বো, অথবা আপনারা সংবাদ মাধ্যম থেকেও দেখে নিতে পারেন। বিষয়টা হচ্ছে দুটো তিনটা মূল বিষয় আছে। সেটা হচ্ছে এই যে সহিংস আচরণগুলো, সেগুলোর জন্য যে বিদ্যমান আইন আছে, মনে করেন ধর্ষণ, নারী হত্যা, সাইবার বুলিং, এই ধরনের যে আইনগুলো আছে, এইগুলো বিষয়ে এই আইনগুলো যথেষ্ট নয় এবং যথার্থ নয়। নারীকে সুরক্ষা দেওয়ার জন্য বিদ্যমান আইনগুলো যথার্থ এবং যথেষ্ট নয়। সুতরাং অনেকেই বলছেন, এমনকি আইন অঙ্গের লোকজনও বলছেন যে আইনগুলোই আমাদের আছে তার যথাযথ প্রয়োগ হয় না, ফলে শুধু আইন কঠোর করে সমাধান হবে না। ওইখানেই আমি আসছি, আপনি একটা ভালো প্রশ্ন, ভালো কথা বলেছেন, সেই কথাটাই আমি আসছি। দেখেন, বিদ্যমান আইন যথেষ্ট না, তারপরেও ওইটুকুও যদি কাজে লাগানো যেত, তারপরেও কিন্তু আরেকটু সুরক্ষাটা আরেকটু বাড়তো, তাই না? কিন্তু সেই সুরক্ষাটা কেন বাড়ছে না? কারণ বিচারিক প্রক্রিয়াটা দীর্ঘায়িত হয় এবং বিচার নিশ্চিত হয় না। আজকে দেখেন পেপার পত্রিকায় ঘুরে বেড়াচ্ছে যে একটা 5 বছরের শিশুর ধর্ষক 8 বছর পরে জামিন পেয়েছে। দেখেন, জামিন ওইটা তো বিচারিক প্রক্রিয়ার অংশ। জামিন পাওয়াটা কিন্তু ইনহেরেন্ট পাওয়ার ইউজ করে যে একজন বিচারক জামিন দিবেন, সেটা কিন্তু একটা বিচার প্রক্রিয়ার অংশ। তাহলে রাষ্ট্রের 3টা যে স্তম্ভ আছে তাদেরকে কিন্তু আসলে সমন্বয় করে কাজ করতে হবে। এবং সেই যে প্রস্তাবনাগুলো এই বাচ্চারা দিয়েছে, আজকে গিয়েছিল আইন মন্ত্রণালয়ের কাছে, গতকালকে গিয়েছিল প্রধান বিচারপতির কাছে, রেজিস্ট্রার জেনারেল স্যারের বরাবর ওনারা দিয়েছেন ওনাদের প্রস্তাবনাগুলো। সেই প্রস্তাবনাগুলোর মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে রাষ্ট্রের 3টা স্তম্ভ অ্যাক্টিভলি এবং প্রোঅ্যাক্টিভলি এবং স্ট্রিক্টলি কাজ করতে হবে, যাতে এই বাংলাদেশে কোনো নারী আর অনিরাপদ বোধ না করে। সুতরাং
যেহেতু এখানে সবাই সম্মিলিতভাবে আমরা কাজ করার যদি সুযোগ থাকে সেই সুযোগটাকে আমরা যাতে নষ্ট না করি। জি, মুশারফ ভাই আপনার কাছে ছোট করে শুনে আমরা আরেকটা বিরতিতে যাব, মানে এই আইন উপদেষ্টার বক্তব্য এবং দাবি দেওয়া নিয়ে মতো হুমায়রা। তো আমি আপনাকে বলি, আমরা পেনাল কোডের সাথে ইয়াটাও পড়ানো হয়, অপরাধ বিজ্ঞান, ক্রিমিনোলজি পড়ানো হয়। ক্রিমিনোলজিতে মাস্টার্সে ক্রিমিনোলজিতে গিয়ে দেখা যায় যে আলোচনা করতে গিয়ে দেখা যায় পেনাল কোডের যে 511টি সেকশন আছে, ধারা আছে, তার মধ্যে দুটা অপরাধের সময় ভিকটিম খুব নাজুক অবস্থায় থাকে। একটা হচ্ছে ডাকাতিতে খুব নাজুক অবস্থায় থাকে 395, আরেকটা হচ্ছে রেপের সময় ভিকটিম খুব নাজুক অবস্থায় থাকে। যার জন্য ব্রিটিশ আমলে প্রণীত যে পেনাল কোড 1835 থেকে একবার 1860 সাল পর্যন্ত 25 বছর ধরে যেটা নিয়ে গবেষণা করে তারপর প্রণীত পাশ করা হয়, এবং 62 সালে এটা গিয়ে 2 বছর পৃথিবীর ইতিহাসে আইনের ইতিহাসে এত দীর্ঘ সময় নিয়ে কার্যকরিতা দেওয়া হয় নাই, এত দীর্ঘ কার্যকরী করতে এত দীর্ঘ সময় নেওয়া হয় নাই। সেটার নাম হচ্ছে পেনাল কোড 1860, এটা 1862 সালে গিয়ে এটা কার্যকর করা হয়। তো এই জন্য আমি আপনাকে বলছি যে দেখুন, যে কারো দাবির সাথে দাবি এটা ম্যানেজ করবেন গভর্নমেন্ট, ওদের সাথে আলোচনা করবেন, একটা এক্সপার্ট কমিটিকে এই বিষয়ে একটা যেটা বলছেন আরও অনেকে বলছেন সেটা হচ্ছে যে আইনই আছে, যেমন আগে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন ছিল, 20 সালে এটাকে মৃত্যুদণ্ড করা হয়েছে, তারপর তো ধর্ষণ কমে নাই, এখন আরো কঠোর করার চেষ্টা করা হচ্ছে। কঠোর আইন কি নারী ও শিশু প্রয়োগ নিশ্চিত করবেন কিভাবে? নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000, 2003, 2020 তিনটা আইন আছে না? আর কি শক্ত করবেন? এরপরে আমি আপনি বলতেছি শক্ত যে করবেন, যত আইনকে শক্ত করবেন। আপনি ডক্টর এহসানুল হক মিলনের নাম শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। ডক্টর এহসানুল হক মিলনের 69 বছর বয়স্কা একজন নারীকে দিয়ে তার বিরুদ্ধে মখা আলমগীর দর্শনের মামলা করিয়েছিলেন, রেপের মামলা করিয়েছিলেন। মানে আইন কঠোর হলে অপপ্রয়োগের আশঙ্কা বাড়ে। আমি আপনাকে বলছি যে আইনকে অত্যধিক কঠোর করলে ও অস্বাভাবিক কঠোর করলে এটাতে আমি আপনাকে বলি, আমার যারা বন্ধুবান্ধব আছেন যারা বিচার বিভাগ থেকে রিটায়ার্ড করিয়ে আসছেন, তো এদের সাথে আলাপ আলোচনার সময় আমরা শুনি যে নারী নির্যাতনের যে মামলাগুলি এই যে আদালতে আছে প্রায় কত লাখ, 1.5 লাখ না কত লাখ মামলা দেখলাম। হ্যাঁ, অনেক ভুয়া মামলা হয়, রাজনৈতিক এর মধ্যে কেউ বলেন কথাটা শুনে বুঝবেন, কোন বিচারকের অবজারভেশন 80% মামলা ভুয়া। বিভিন্ন 80% মামলা ভুয়া। মামলা প্রমাণিত হলেও তো শাস্তির বিধান আছে। তো ভুয়া প্রমাণিত হলে 211 একটা শাস্তির ব্যবস্থা আছে পেনাল কোডের 211-তে। তো সেইটার প্রয়োগ আমাদের বাংলাদেশে দেখি নেই। তো এই জন্য যে আপনি এই যে এহসানুল হক মিলনের বিরুদ্ধে যে সবগুলি মামলা, প্রায় 33টা মামলা, সবগুলি ভুয়া প্রমাণিত হয়েছে। আপনি এই মামলাগুলির যে বাদী, এদেরকে কি করবেন? এরা নিরীহ মানুষ, বেসিক্যালি এরা মখা আলমগীর, মহিউদ্দিন খান আলমগীরের প্রভাবে নির্যাতনের ভয়ে ওরা মামলা দায়ের করতে বাধ্য হয়েছে। তো এদেরকে এখন আজকে কি করবেন আজকে পরিবর্তিত পরিস্থিতিতে? তো এই জন্য আমি মনে করি যে একটা এক্সপার্ট কমিটিকে দেওয়া উচিত যে এইটা কেন হচ্ছে। তবে আমি আপনাকে আজকে আরেকটা বলি, আমার অবজারভেশন, শেখ হাসিনা আমলে কিন্তু প্রচুর এরকম ঘটনা, রেপের ঘটনা, ধর্ষণের ঘটনা হয়েছে। এটা নিয়ে কেউ মাঠে আসতে পারতো না। এইটা আমরা যেভাবে আজকে ওয়াইডলি আলোচনা করতে পারছি, এই ওয়াইডলি আলোচনার স্পেসটা ছিল না, এই জন্য এটা এখন বেশি সামনে আসছে। তবে আমার কথাটা হচ্ছে যে আপনি বরঞ্চ দেখুন যে আসলে এটার ঘটনাটা কি, যে বাংলাদেশকে যুদ্ধাঙ্গদেহী বাংলাদেশ যুদ্ধ পরিস্থিতি আছে, এইটাতেও বলবেন না আপনি গভর্নমেন্ট, আপনি তো গভর্নমেন্ট। আপনি যদি বলেন যুদ্ধ পরিস্থিতি আছে, তাহলে তো আমি মনে করব মহাযুদ্ধে আছি। তো আপনি একটু রয়েস হয়ে দেশটা সামলান। জি, আমরা আরেকটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসে আলোচনা করব জাতীয় নাগরিক পার্টির তহবিল সংগ্রহ নিয়ে। আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম একটি তথ্য দিয়েছেন যে ওনারা কিভাবে তহবিল সংগ্রহ করবেন, সেটি নিয়ে আমরা আলোচনা করব। আশা করছি এবারও ফিরে এসে সাথে পাবো।
ধন্যবাদ সাথে থাকবার জন্য। আমরা এই পর্যায়ে আলোচনা করতে চাই জাতীয় নাগরিক পার্টির ক্রাউড ফান্ডিং সম্পর্কে। হুমায়ুন নূর, একটু ধারণা দেবেন ক্রাউড ফান্ডিংয়ের পরিকল্পনাটা কেমন আপনাদের? পরিকল্পনাটা নিয়ে আসলে বিস্তারিত আলোচনা এখনো যেহেতু সামনে আসেনি, সুতরাং আমি অত বিস্তারিত তথ্য এখন না দিলেই হয়তো সবার জন্যই ভালো। বাট আমরা এই কথাটা বলার কারণ হচ্ছে অনেকেই আছে খুবই আগ্রহের সাথে আমাদেরকে কন্ট্রিবিউট করতে চায়, যেহেতু আমরা একদমই নতুন, আমরা যাতে গুছিয়ে উঠতে পারি। আমাদের আসলে অনেক ফান্ড ক্রাইসিস আছে, যেটা হয়তো দৃশ্যত দেখা যাচ্ছে না বা আমরা প্রকাশ করছি না, কিন্তু অবশ্যই আমাদের চলতে ফিরতে টাকা লাগবে। অনেক বড় দল তো আমরা এখনো হয়ে উঠতে পারিনি, তো সেই টাকাটা যদি কেউ স্বইচ্ছায় উদ্যোগে দিতে চায়, সেই জন্য আমরা ক্রাউড ফান্ডিংয়ের কথা চিন্তা ভাবনা করছি। এখনো প্ল্যানটা বাস্তবায়ন হয়নি, যখন হবে তখন আপনারা সবাই জানতে পারবেন। হ্যাঁ, নাদির ইসলাম বলেছেন অনলাইনে এবং অফলাইনে অনেকটা চাঁদা সংগ্রহ। আমেরিকা যেটা হয় ফান্ড রেজিং অনুষ্ঠান হয়, সেখানে এসে লোকজন চাঁদা দেন এবং যারা দেন তাদের পরিচয় মানুষ জানে এবং এক ধরনের স্বচ্ছতা থাকে। কোন অনুষ্ঠানে কত তহবিল সংগ্রহ হয়েছে সেটাও প্রকাশ করা হয়। হ্যাঁ, সেটাই আশা করছি। স্বপ্রণোদিত হয়ে যদি কেউ আমাদেরকে কন্ট্রিবিউট করতে চান, যারা এখনো অনেকেই চান এবং করেনও, বিভিন্ন প্রোগ্রাম যখন আমরা করি, আমি নিজে যেমন কন্ট্রিবিউট করি স্বেচ্ছায় আমার সামর্থ্য অনুযায়ী, যে যার সামর্থ্য অনুযায়ী যতটুকু কন্ট্রিবিউট করতে চান সেটা একটা প্রপার স্ট্রাকচারাল ওয়েতে যাতে করতে পারে, মানুষের অংশগ্রহণের যাতে সুযোগ থাকে, সেটাই চেষ্টা করা হচ্ছে। আপনাদের আত্মপ্রকাশ থেকে শুরু করে আজ পর্যন্ত যেসব আয়োজন আপনারা করেছেন, বিভিন্ন অনুষ্ঠান, এখন ইফতার পার্টি চলছে, এগুলো খরচ কি এইভাবেই মেটাচ্ছেন? আমরা সদস্যরা দিচ্ছি, অনেকে আছে আমাদেরকে এসে নিজ আগ্রহে টাকা দিচ্ছে যে আপনারা আগান, আমরা আছি আপনাদের সাথে। এইটা অনেক আশার একটা বাণী যে মানুষ আগ্রহের সাথে এসে আমাদের বলছে যে আপনারা এগিয়ে যান, আমরা আছি আপনার সাথে। এবং আশা করি শুধু অর্থের প্রশ্নে না, আমাদের সাথে মানুষ কতটা আছে এবং আমাদেরকে কতটা এগিয়ে যেতে দেখতে চায়, এটা শুধু আমাদের ফান্ড প্রশ্নে না, সব প্রশ্নে আপনারা একটু খতিয়ে দেখবেন। সেটাই মানে আপনাদের অফিস বা বড় বড় অনুষ্ঠান বা ইন্টারকন্টিনেন্টালের ইফতারের ফান্ডিং নিয়ে নিশ্চয়ই কিছু অভিযোগ আপনি শুনেছেন যে অনেক বড় বড় ব্যবসায়ী বা যাদের অনেক অর্থ আছে তাদের পরিচয় মানুষ জানতে চায়। তাদের পরিচয় প্রকাশ করবেন কি আপনারা? আপনি বলছেন অভিযোগ, আমি ব্যাপারটাকে বলবো প্রশ্ন। জনগণের সাধারণ মানুষের প্রশ্ন থাকতেই পারে, এটা তো খুবই স্বাভাবিক। প্রশ্ন কেউই সমালোচনা বা প্রশ্নের ঊর্ধ্বে নয়, কিন্তু অভিযোগ করেছে কেউ বলে এটা আমার জানা নাই। যদি কোনো মিথ্যা প্রপাগান্ডা হয় আমি সেটাকে প্রমোট করতে চাই না। আর কেউ যদি আমাদেরকে ফান্ড করে থাকে আমাদের প্রোগ্রামের জন্য, যেহেতু আমি নিজে জানি যে আমাদের যারা সদস্য আছেন তারা স্বপ্রণোদিত হয়ে এবং স্বেচ্ছায় ভেতর থেকে দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ফান্ডিং করছে। এখন পর্যন্ত সবকিছু এরকম অনুদানের মাধ্যমে হয়েছে। এক্স্যাক্টলি। মোশাররফ ভাই, আপনার দল তো অনেক পুরনো, নিশ্চয়ই দল চালাতে অনেক পয়সা লাগে, চাঁদাবাজির অভিযোগ অনেকে করে, কিন্তু আপনাদের দলের যারা আছেন তাদেরও অনেক সামর্থ্য আছে। আপনারা এই আর্থিক স্বচ্ছতার ব্যাপারে নতুন করে কিছু ভাবছেন কিনা? আমি মনে করি আর্থিক স্বচ্ছতা আরও হতে পারে। আপনাকে শুধু জিয়া চ্যারিটেবল ট্রাস্ট যে মামলাটি, এই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি 1978 সালে পার্টি শুরু হওয়ার পরে তখন ছিল 2 টাকা চাঁদা, এরপরে 5 টাকা, 10 টাকা চাঁদা, এবং আমাদের প্রতিটা নির্বাচনের সময় আপনি জানেন যে আমাদের প্রার্থীরা প্রায় একই আসনে প্রায় 5 জন, গড়ে 5 জন বা 7 জন প্রার্থী হন। এই প্রার্থীদের যে চাঁদা, একটা বড় চাঁদা দেন 20, 25, 30 হাজার টাকা, এইটা প্রতি বছরই তো আপনি জানেন যে সিএ ফার্ম, চার্টার অ্যাকাউন্টেন্সি ফার্ম, এইটা অডিট করে এবং নির্বাচন কমিশনে জমা দেওয়া হয় এখন। তবে আমি আপনাকে একটা জ্ঞাতার্থে, দেশবাসীর জ্ঞাতার্থে বলতে চাই যে 2001 সাল পর্যন্ত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আমাদের যে ফান্ড আসলো, এই ফান্ডকে দুদক বলল যে এটা বৈধ। আর 2001 সালের পরে 1 কোটি সামথিং যে টাকাটা আসলো, যেটা নিয়ে মামলা হলো, পরে বললো এইটা অবৈধ, অনুপার্জিত জ্ঞাত আয়, বহির্ভূত পার্টির আয়। এই জন্য ম্যাডাম খালেদা জিয়া এবং হারিস চৌধুরীর এপিএস ডক্টর জিয়াউল ইসলাম মুন্না এবং সাদিক হোসেন খোকার এপিএস মনিরুল ইসলাম এদেরকে প্রসিকিউট করলো, এদেরকে আসামি করলো, এবং আসামি করে সর্বোচ্চ শাস্তি 7 বছর, সবাইকে 7 বছর দিল।
সবাইকে 7 বছর জেল। মনিরুল ইসলাম 5 বছর জেল খেটে বেরিয়েছে। আর হারিস চৌধুরী APS IWTR পরিচালক ছিলেন 16 বছর আগে, 16 বছর তাকে চাকরি করতে পারলেন না, এবং জিয়াউল ইসলাম মুন্নাকে 7 বছর জেল দিল, এবং তিনি এইবার জয়েন করলেন। তার সংস্থা প্রধান তার থেকে জুনিয়র, বাট তিনি জয়েন করছেন এখন তার পূর্বপদে। তো এই জন্য আমি আপনাকে বলছি, মানে যে প্রক্রিয়া আছেন আপনারা, এটাকে আরো স্বচ্ছ, আরো জবাবদিহি করা এটাকে যায়। স্বচ্ছ করার যে পথগুলি আমি বলছি যে স্বচ্ছ করার পথ হতে পারে। তো আমি তো শুনছি যে ওনাদের কি বলে একজন তরুণ মন্ত্রী এখনো যিনি মন্ত্রী পরিষদে আছেন, একটা কর্পোরেট হাউসে যান, প্রায়শই যান, যে কর্পোরেট হাউসটা আমাদের মন্ত্রী প্রধানমন্ত্রীদের বাড়ির থেকেও অনেক বেশি নিরাপত্তা সম্পন্ন বাড়ি। তো সেইখানে যে রেকর্ড আছে, রেকর্ড নিয়ে সামরিক গোয়েন্দা দিয়ে প্রধান উপদেষ্টা দেখতে পারেন যে তিনি কেন যান, ওইখানে কী করে আসেন, এটা জনগণ আমি মনে করি জানার দাবি রাখে। একটা আরেকটা হচ্ছে যে আমাদের যে আপনাদের পার্টির এই আজকে এই 78 সাল থেকে এই পর্যন্ত আমাদের কয়েক কোটি কর্মী আছে যারা প্রতি বছর চাঁদা দেয় 10 টাকা। আমাদের প্রতি বছর প্রতি নির্বাচনের সময় আমাদের কয়েক কোটি টাকা ওঠে। তো আমরা তো এখনো এই পর্যন্ত যেটুকু স্বচ্ছতার মধ্য দিয়ে গেছি, আমরা যে জায়গাটিতে যেতে সাহস করি না। আমাদের লোকজন আপনি দেখছেন যে ইয়ার সময় কি নাম জানি, এই যে বিভাগীয় সমাবেশগুলিতে 2022-এর বিভাগীয় কলার ভেলায় আসছে লোকজন, হেঁটে আসছে লোকজন। তো আমাদের লোকজন কিন্তু বাসে আসে নাই। জি, আমরা ডিসি সাহেবরা আমাদের বাস সংগ্রহ করে দূরে থাক, ওইখানে আলোচনায় না যাই, বন্ধ করে দিয়েছে। জি, অনেক ধন্যবাদ জনাব মোশাররফ ঠাকুর, অনেক ধন্যবাদ হুমায়রা নূর। আপনাকে আমি আরও একবার কৈফিয়ত দিই যে আমরা সাংবাদিকতা যে চর্চা করি সেটি আমি করেছি, যে মুদ্রা কথাটা দিয়ে আলোচনা, তারপর আমি পুরোটা শুনিয়েছি, যেমনটা উপদেষ্টার ক্ষেত্রে বলেছিলাম। যদি আপনি ভুল বুঝে থাকেন আমি দুঃখিত। ধন্যবাদ আপনাকে বিষয়টা ক্লিয়ার করার জন্য। আজকের মতো এখানে শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায়, এবং এই একই অনুষ্ঠানে আবার ফিরে আসবো আগামী রবিবার রাত 9টায়। শুভরাত্রি।